আমরা চললাম ঝাড়গ্রামের পথে। ছোট্ট একটা ভ্রমণ ডেস্টিনেশন। দুদিনের মতন ছুটি পাওয়া গেছিল। এই দুদিনের ছুটিতে কোথায় যাব, এই বর্ষার সময় কোথায় যাওয়া যায়? অনেক খোঁজার পর দেখলাম বর্ষার সময় এই ঝাড়গ্রাম হচ্ছে একদম উপযুক্ত জায়গা। তার জন্য সঙ্গে সঙ্গে তৎকালীন টিকিটে চললাম ঝাড়গ্রামের পথে। হাওড়া ব্রিজ পেরিয়ে হাওড়ায় ঢুকে গেছি। হাওড়া স্টেশনের এই ট্রেনটি ছাড়ে একদম পুরনো 19-20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সেখানে গিয়ে 15 আগস্টের পরেই ছিল, তাই দেখুন পতাকা কি সুন্দর সকাল সকাল সূর্যের আলোতে কি দারুণ লাগছে দেখতে। এরপর শুরু হলো ট্রেনের অপেক্ষা। ট্রেন কিন্তু দিয়ে দিল 1 ঘন্টার মতো ইঙ্গিত। সমস্ত অপেক্ষা কাটিয়ে আলটিমেটলি ট্রেন এসে গেছে। আর আস্তে আস্তে আমরা পাড়ি দিলাম ট্রেন। যাত্রা শুরু হলো। ট্রেন চলা শুরু হলো। Mommy, so dark here. Yes. You can see. সুন্দর সবুজে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে চললাম। যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজই সবুজ দেখতে পাচ্ছি। বেশ সুন্দর লাগছিল। এই ব্রিজটা পেরোতে তো আমার মেয়ের আরো খুব বেশি ভালো লেগেছে। তাকে হাসতে বললে এরকম একটা উদ্ভট হাসি দিচ্ছে দেখুন। এরপর এইভাবে ট্রেনটা যেহেতু 1 ঘন্টা লেট, একটু টায়ার্ডই হয়ে গেছিলাম লেটের জন্য বসে বসে। তার জন্য আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল 8:30টায়। এখানে মোটামুটি আমরা 9:30টার পর 10টা নাগাদ পৌঁছালাম। কিন্তু আলটিমেটলি আমরা ঝাড়গ্রামের স্টেশনে পা দিলাম। স্টেশনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, খুব সুন্দর দেখতে। বাইরে আমাদের অলরেডি বুক করা গাড়ি ছিল দাঁড়িয়ে, সেটার মধ্যে দিয়ে এবারে আমরা ঝাড়গ্রামের আমাদের গন্তব্যে পৌঁছাতে চললাম। প্রথমেই আমরা আমাদের হোটেলে যাব না, আমরা রাস্তা দিয়ে যেতে যেতেই ড্রাইভার দাদা বলল প্রথমে আপনি মন্দিরে দর্শন করে নিন, আর পরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বাকি জায়গাগুলো ঘুরতে যাব। কিন্তু যাবার রাস্তাতেই দাদা এক জায়গায় দাঁড়িয়ে বলল এই পাখিগুলো নাকি সব সময় দেখতে পাওয়া যায় না, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্তই এইসব পাখিদের এখানে আনাগোনা হয়। প্রচুর পরিমাণে পাখি পুরো ঝাঁকে ঝাঁকে গাছ ভর্তি হয়ে বসেছিল, এত দুর্দান্ত লাগছিল। এগুলোকে বলছিলেন ওনারা পরিযায়ী পাখি। এত পরিমাণে পাখি সে সময় এসে ওখানে হানা দিয়েছিল। যাই হোক, আমরা সেই ঠিকঠাক সময় যাওয়াতে, এদের দেখা পাওয়াতে একটু ছবিটা তো তুলে নিতেই হবে। এরপর আমরা পৌঁছে গেলাম কনক দুর্গা মন্দিরে। কনক দুর্গা মন্দিরের এই যে রাস্তাটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। মানে নেমে পড়ে যে সকাল ভোর থেকে উঠে আমরা যে টায়ার্ড হচ্ছিলাম, কিন্তু আমার এই রাস্তায় যে যখনই পা দিলাম দুদিকে পুরো সবুজে ঘেরা, ওপরে গাছের পুরো ছাওয়াতে রাস্তাটা ছাওয়া হয়ে গেছে। আর একটা বড় ব্যাপার, প্রচন্ড গরম ছিল, কিন্তু যখনই এখানে পা দিলাম, মানে একটা বর্ষার সময় বুঝতেই তো পারছেন এই সময় এইবারে বর্ষাটাতে কেমন বৃষ্টি পড়ছে, তাও প্রচন্ড গরম ছিল। কিন্তু এই জায়গাটাতে একদম গরম লাগছিল না, যেহেতু গাছের ছাওয়াটা যে কত ইম্পর্টেন্ট আর কত শান্তির, সেটা এখানে এলে আপনি বুঝতে পারবেন। আর যেহেতু বর্ষার সময় গেছিলাম, যেন গাছে পুরো দুদিকটা ভর্তি হয়েছিল। আর এখানটা দুর্দান্ত, কিন্তু তার সঙ্গে আরো কিছু দেখা পেয়েছিলাম এই রাস্তায়। প্রচুর 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 পরিমাণে বাঁদর। এত বাঁদর, এত ছোট ছোট বেবি বাঁদর, তার সঙ্গে বড় বড় বাঁদর দেখুন পুরো সারি দিয়ে বসে আছে। সময় তো ভয়ও লাগছিল ভিডিও করতে, তাই ক্যামেরাটাকে নামিয়ে রেখেই করছিলাম, কারণ ফোনটা না কেড়ে নিয়ে চলে যায়। কারণ ওরা বলছিল খাবার দাবার একদম নিয়ে যাবে না, একদম কেড়ে নিয়ে উঠে যাবে। তো খাবার তো ছিল না, কিন্তু ভাবলাম খাবার না পেয়ে যদি ফোনটাই নিয়ে যাই, তাই ঠিকভাবে ভিডিওটা করা হয়নি। কিন্তু প্রচুর চোখে দেখেছি, যেহেতু খাবার ছিল না তারা কিন্তু কাউকে কোনো ডিস্টার্বও করেনি। খুব সুন্দরভাবে শান্তিভাবে তারা বসেছিল। ওই শুধু রাস্তাটা হেঁটে আসতে আপনার ভালো লাগবে। তো সেই রাস্তাটা হেঁটে আসার পর আমরা কনক দুর্গা মন্দিরে পৌঁছে গেছি। এখানে 35 টাকা না 30 টাকা করে বলছিল প্রসাদের ঝুড়ি, সেটা নিয়ে পুজো একদম সেই সময় চলছিল। আমরা একদম ঠিক সময় পৌঁছেছি, সেই সময় পুজো চলছিল। মন্দিরের ভেতর ভিডিও করা বারণ ছিল। তার বাইরে এই দেখুন রাধাকৃষ্ণের মন্দিরটা ছিল, সেটার ছবি তুলে নিয়েছি। আর এই যে গাছটা, এটার মধ্যে সবাই
অনেক সুতো বেঁধে বেঁধে গেছে, পুরো গাছ ভর্তি সুতো বাঁধা। এটাকে পেরিয়েই তার একটু পাশ দিয়েই রাস্তা চলে গেছে, যেখানে ওটার ডুলুং নদী। সেই নদীটাতে দেখে নিলাম, যেহেতু বর্ষাকালে জলে পুরো ভর্তি ছিল। আর এই ডুলুং নদী আসার রাস্তাটায় যে একটা ব্রিজ পড়ে, ব্রিজটা এত নিচে, পুরো ডুলুং নদীর জল ওর ওপর চেপে যাচ্ছে। এরপর আবার সেই সেম রাস্তা দিয়ে বাঁদর দিকে বাই করে বেরিয়ে এলাম। তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সেই কনকদুর্গা মন্দির যিনি বানিয়েছেন, সেই রাজার রাজবাড়ি। এদিকে একটা শিব মন্দির আছে, যে মন্দিরটাতে পুজো হয় এখনো, সেটা খুব ভালো মেনটেনেন্স হয়ে আছে। রাজবাড়িটা দুতলা বাড়ির মতন, খুব একটা বড় রাজবাড়ি নয়, তবে ঝাড়গ্রাম রাজবাড়ি আর একটা অন্য আছে যেটা অনেক বড়। কিন্তু এখানে অনেকগুলো ভাগ আছে, যার একটা সাইড পুরোপুরি মেনটেনেন্স ছাড়াই ধ্বংসাবশেষ গুলো পড়ে আছে। সেইগুলো আমরা দেখে অনেক ছবি টবি তুলে চিজ এদিকে আলোটা কি সুন্দর পড়েছে, দেখ ফাঁকা ফাঁকা। সব হওয়ার পর আমরা চলে এলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে গ্রামের বাড়ি। এটার ব্যাপারে ডিটেলস ভিডিও আবার আলাদাভাবে দেবো, কিন্তু এই যে এসে পরেই আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, তাই আমরা চলে এসেছি ডাইনিং এরিয়াতে। এখানে আমাদের আজকের খাবার হলো চিকেন থালি। থালিটার খুবই সুন্দরভাবে সাজানো, তার সঙ্গে আমি বলবো খাবারের টেস্ট গুলো খুবই ভালো ছিল। এখানে থালি আর এখানে মানুষদের ব্যবহারও খুব ভালো ছিল। আর যেহেতু বর্ষার সময় গেস্টরা ছিল কিন্তু একটু কম ছিল মনে হয়, তাই আমরা খুব ভালোভাবে শান্ত পরিবেশ পেয়েছি আমাদের হোটেলের মধ্যে। খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চান টান করে খাবারটা খেয়েই আমরা আবার বেড়াতে বেরিয়ে যাব বাকি আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখার জন্য। বর্ষা বেশ কদিন ধরে খুব ভালোই হচ্ছিল, কিন্তু আজকে আমাদের খুব ভালো সায় দিয়েছে। বৃষ্টি হয়েছে, যখন যখন গাড়িতে চাপছি বৃষ্টি শুরু হচ্ছে, আবার কোনো ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি তখন বৃষ্টি একদম কমে যাচ্ছে। রেডি হয়ে আবার পৌঁছে গেলাম এখানকার ভেষজ উদ্যান দেখতে। বেশ বড় জায়গাটা, আর প্রচুর গাছ লাগানো, আর সমস্ত গাছের সমস্ত ডিটেলস, আর সেই গাছ দিয়ে কি আমাদের উপকার হয় সমস্ত কিছু লেখা আছে। এখানে ঢুকলে আপনি বুঝতে পারবেন অনেক মেডিসিন আমরা এদিক ওদিক খাচ্ছি, কিন্তু আসলে আমাদের যদি জ্ঞান থাকে তাহলে আমাদের কাছ থেকে যে গাছপালা থেকেই আমরা সমস্ত রোগের হয়তো উপকরণ করতে পারি। খুব ভালো লাগলো এখানটাও দেখে, খুব ভালোভাবে মেনটেন করা, সব জায়গাগুলো খুবই সাজানো আর খুব ভালোভাবে মেনটেন করা। আমাদের কলকাতা থেকে একদমই কাছে, খুব সামনের ডেস্টিনেশনে। বেশ ভালো কিন্তু দুদিনের ঘুরে আসার এই জায়গাটা, আপনারা একবার নিশ্চয়ই ঘুরে দেখবেন। এই ফলগুলো বেশ দেখতে ভালো লাগছিল, তাই একটু ক্লোজ আপ ছবি দিয়ে নিলাম। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ক্রিস গার্ডেন। খুবই সুন্দরভাবে সাজানো গোছানো একটা ছোট্ট পার্ক। পার্কটার এন্ট্রি ফি নিল 50 টাকা করে পার হেড, 3 বছরের ঊর্ধ্বে। কিন্তু এই যে দোলনাগুলোতে এত সুন্দরভাবে গদি লাগানো, ওপরে আবার সেট করা আছে, খুবই সুন্দর সাজানো আছে। এই দেখুন বাবা মেয়ে দুলতে শুরু করে দিয়েছে। বাকি গাছগুলোকেও খুব সুন্দরভাবে মেনটেন করে, ছোট ছোট করে কেটে, ডিজাইন করে কেটে সমস্ত পার্কটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমি বললাম এই চেয়ারটায় বসে আমার একটা ছবি তুলে দিতে,
সে ছবি তুলছে কিন্তু দোলনা থেকে আর দাঁড়াচ্ছে না। বলুন তো এভাবে ছবি তোলা হয়? কিন্তু এই দেখুন মেঘ ঘনিয়ে এসছে। কিছুক্ষণ না এখানে বসে থাকতে থাকতেই বেশ রোদ রোদ ছিল, হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি। আর এই বৃষ্টির তাগিদায় আর পুরো পার্কটাকে ভালোভাবে ঘুরে দেখতে পারলাম না। এখানেই একটু আমরা বৃষ্টিটা পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ছাতা টাতা নিয়ে এসে আমার মেয়েকে রেনকোট পরিয়ে, সে দোলনায় দুলবে তাই রেনকোট পরিয়ে তাকে বসিয়ে দিলাম। আর এখানে দোলনাটার কাছে উপরে সেট দেওয়া, তো ওখানে একটু বসে থেকে চারিদিকে ছবিটা তুলে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করে লাভ নেই, চলে গেলাম নেক্সট ডেস্টিনেশনে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ট্রাইবাল মিউজিয়াম। এর বাইরে এই দেখুন ওনাদের স্ট্রাকচার বানানো আছে। আর এন্ট্রি, ছোট্ট মিউজিয়ামটা, তাদের সমস্ত ইউজ করা জিনিসপত্র মিউজিয়ামে যেরকম রাখা থাকে সেরকমই রাখা আছে। আর আমরা পেয়েছিলাম একদম ফাঁকা, পুরো মিউজিয়াম যেন শুধু আমাদের জন্যই ওয়েট করছিল। এখানে কোনো এন্ট্রি ফি লাগবে না, একদম ফ্রিতে পুরোটা ঘুরে দেখতে পারবেন। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.